হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি ইরানের। বাণিজ্যিক জাহাজ চলাচলে চুক্তির কাছাকাছি দুদেশ। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি যুক্তরাষ্ট্র। হামাস পুরোপুরি অস্ত্র জমা না দিলে গাজা ছাড়বে না ইসরায়েলি বাহিনী। হুঁশিয়ারি নেতানিয়াহুর। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ জনের জানাজা, চোখের পানিতে দাফন। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় শিশুসহ নিহত ১৭। মস্কোয় বিশেষ অভিযান পরিচালনার অনুমতি জেলেনস্কির। মানবিক আইন মানার আহ্বান ইউনিসেফের। এবং দাবানলে বিপর্যস্ত ইউরোপ, যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ক্ষতিগ্রস্ত ৭০০-র বেশি ভবন। গ্রিস, নেদারল্যান্ডসে পড়ছে জনপদ। ভারত, শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে কূটনীতিতে আশার আলো দেখা যাচ্ছে। ওমানের সঙ্গে নিরাপদ নৌপথ চালু নিয়ে আলোচনা ইতিবাচক বলে জানিয়েছে ইরান, আর দ্রুত সমঝোতার আশা করছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ওয়াশিংটনের ক্ষেপণাস্ত্রের মজুদ কমছে, আর যুদ্ধবিরতির সময়ে সামরিক সক্ষমতা বাড়ানোর দাবি করেছে তেহরান। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে অন্তত ৭টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টানা কয়েক মাসের সংঘাতের পর হরমুজ প্রণালী ঘিরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তেহরান জানিয়েছে ওমানের সঙ্গে প্রযুক্তিগত রাজনৈতিক পর্যায়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। আলোচনায় জাহাজ চলাচলের জন্য নিরাপদ রুট নির্ধারণ, ইরানের সার্বভৌম অধিকার নিশ্চিত করা এবং নতুন একটি মিডল করিডর চালুর বিষয় গুরুত্ব পাচ্ছে। একই সময় ওয়াশিংটন বলছে আলোচনা অগ্রসর হচ্ছে এবং খুব শিগগিরই একটি সমঝোতা হতে পারে। তবে আলোচনার পাশাপাশি চলছে কড়া বাকযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন আলোচনায় ব্যর্থ হলে ইরানকে কঠোর আঘাতের মুখে পড়তে হবে। অন্যদিকে ইরানের দাবি যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও হস্তক্ষেপই চুক্তি বিলম্বিত করছে। যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব এখন স্পষ্ট হচ্ছে সামরিক ক্ষেত্রেও। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র প্রায় সব দূরপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে এবং থার্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মজুতও উল্লেখযোগ্যভাবে কমেছে। যদিও পেন্টাগন দাবি করছে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা তাদের হাতে এখনও রয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী ও আইআরজিসি বলছে ক্ষেপণাস্ত্র ড্রোন উৎপাদন অব্যাহত রয়েছে, নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলেও তারা প্রস্তুত। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দক্ষিণাঞ্চলে বুধবার স্থানীয় সময় সকালে পরপর ৭টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় ইয়েমেনের সানায়ও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন সূত্র একে হুতিদের বিমান হামলা বলে দাবি করলেও আনুষ্ঠানিকভাবে কেউই কিছুই নিশ্চিত করেনি। এদিকে ইয়েমেন উপকূলে হামলায় ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। আরোহীদের উদ্ধার করা হলেও ভারত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। হরমুজ অচল হয়ে পড়ার পর লোহিত সাগরে বিকল্প রুট ব্যবহারকারী জাহাজগুলোর ঝুঁকি আরও বেড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে একটি সৌদি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা। বুধবার গোষ্ঠীটি এমন দাবি করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতের সর্বশেষ ঘটনা এটি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র জানান, সৌদি তেল রপ্তানির একটি প্রধান কেন্দ্র ইয়ানবুর কাছে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা স্বাধীন সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও কোনো বিস্তারিত জানানো হয়নি। এর আগে জুলাই মাসের শেষের দিকে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ ঘোষণা করে গোষ্ঠীটি। গাজায় যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। হামলার মধ্যে এবার গুলিবিদ্ধ হয়েছে অস্থায়ী তাঁবুর স্কুলে পড়তে থাকা এক শিক্ষার্থী। জাতিসংঘ বলছে শিশুদের শেখার স্থানও এখন আর নিরাপদ নয়। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মরদেহ আটকে থাকার দাবি গাজার সিভিল ডিফেন্সের।
গাজায় এখনো স্বাভাবিক জীবন বলতে কিছু নেই। প্রতিদিনই কোথাও না কোথাও চলছে গুলিবর্ষণ কিংবা সামরিক অভিযান। সবচেয়ে উদ্বেগের বিষয়, শিশুদের পড়াশোনার অস্থায়ী কেন্দ্র হামলার বাইরে থাকছে না। গাজা সিটিতে তাঁবুর তৈরি একটি শ্রেণীকক্ষে পড়ার সময় গুলিবিদ্ধ হয়েছে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। শুধু তাই নয়, গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় 4টি স্কুল নিয়ে গড়ে ওঠা একটি শিক্ষা কমপ্লেক্সের শেষ অবশিষ্ট স্কুলটিও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, এর আগেও ওই এলাকায় আশ্রয় নেওয়া প্রায় 1 ডজন পরিবারের তাঁবু ধ্বংস করা হয়। পরে সেখানে সিমেন্টের ব্লক বসিয়ে আরও বিস্তৃত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আরও কঠিন হয়ে পড়ে। আমরা এসব প্রতিবেদনের বিষয়ে অবগত। আপনারা জানেন, গাজায় ইসরায়েলের কার্যক্রম নিয়ে আমরা আগেও উদ্বেগ প্রকাশ করেছি। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে গাজার মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং তাদের সঙ্গে যা ঘটেছে তার জন্য যেন জবাবদিহিতা নিশ্চিত হয়। এদিকে গাজা থেকে উঠে এসেছে আরও হৃদয় বিদারক এক দৃশ্য। সাবরা এলাকায় একই পরিবারের শতাধিক মরদেহ একসঙ্গে দাফন করা হয়েছে। দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকার পর সেগুলো উদ্ধার করে সিভিল ডিফেন্স। গাজার সিভিল ডিফেন্সের দাবি, সীমিত জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবের মধ্যেও উদ্ধার কাজ চালিয়ে যেতে হচ্ছে। এদিকে জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য প্রমাণ নষ্ট হওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে উপমুখপাত্র ফারহান হক বলেন, এসব প্রতিবেদন তাদের নজরে রয়েছে। তিনি বলেন, ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো গেলে নিখোঁজ হাজারো মানুষের কি পরিণত হয়েছে তা জানা সম্ভব হবে। পাশাপাশি গাজার মানুষের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানায় জাতিসংঘ। ফারদিন মাঝহার, সময় সংবাদ। মস্কো ও কিয়েভের মধ্যে আরও গাজায় যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। হামলার মধ্যে এবার গুলিবিদ্ধ হয়েছে অস্থায়ী তাঁবুর স্কুলে পড়তে থাকা এক শিক্ষার্থী। জাতিসংঘ বলছে, মস্কো ও কিয়েভের মধ্যে আরও তীব্র হয়েছে পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ হামলায় শিশুসহ অন্তত 17 জন নিহত হয়েছেন। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এরই মধ্যে মস্কোর বিরুদ্ধে বিশেষ অভিযানের অনুমতি দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ দুদেশকেই মানবিক আইন মেনে শিশুসহ বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। মস্কোর চেকভ শহরে একটি গুদামে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেন্ট পিটার্সবার্গের কাছে রাশিয়ার ওয়াইল্ড বেরিজের একটি লজিস্টিক গুদামেও আগুন লাগে। প্রতিষ্ঠানটির দাবি, গেল 18 জুলাই থেকে এ পর্যন্ত তাদের 15টি স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে, যার মধ্যে 13টিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে কোম্পানিটি। অন্যদিকে ইউক্রেনের দাবি, রুশ সামরিক সরবরাহ ব্যবস্থায় সহায়তার কারণেই এসব স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে অব্যাহত রয়েছে রুশ বাহিনীর হামলাও। সুমি অঞ্চলে গাইডেড বোমা হামলায় শিশুসহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। খার্কিভ ও ওডেসা অঞ্চলেও আবাসিক ভবন, দোকানপাট এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের খেরসনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি ড্রোন রাস্তার পাশে সবজি বিক্রি করা এক ব্যক্তিকে অনুসরণ করে তার কাছাকাছি বিস্ফোরিত হচ্ছে। ইউক্রেনের অভিযোগ, এটি বেসামরিক নাগরিককে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে চালানো হামলা। যদিও রাশিয়া বরাবরের মতোই বেসামরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। খার্কিভ অঞ্চলের আরও 2টি বসতির নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ সেনারা। এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, গেল 24 ঘন্টায় ফ্রন্টলাইনের সংঘর্ষে তারা রুশ বাহিনীর একাধিক আক্রমণ প্রতিহত করেছে। ইউক্রেন আরও জানায়, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলায় রুশ সেনাদের ঘাঁটি, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ও কমান্ড পোস্টে আঘাত হানা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন বিশেষ অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর অভ্যন্তরীণ কাঠামোতে আরও পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ উভয় পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে শিশু ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ।
দাবানলের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেনের দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে 700-র বেশি ভবন, সরিয়ে নেওয়া হয়েছে 64,000 মানুষকে। এদিকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। গ্রিস, নেদারল্যান্ডস ও ফ্রান্সেও দাবানলে পড়ছে জনপদ। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বাড়ছে এমন চরম পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে দাবানলের ভয়াবহতা যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো জনপদের চিত্র। আগুনে পুড়ে গেছে অসংখ্য বাড়ি ও স্থাপনা। নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন হাজারো মানুষ। এরই মধ্যে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত স্পোকেন এলাকায় 10,000 একরের বেশি বন ও জনপদ পুড়ে গেছে। তবে দাবানলের আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ধোঁয়ায় ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নর্থ ওয়েস্ট অঞ্চলের বিশাল এলাকা। এদিকে নেদারল্যান্ডসের লিমবুর্গ প্রদেশে দাবানলের কারণে একটি প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে পোষা প্রাণী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন স্বেচ্ছাসেবীরা। গ্রিসের পশ্চিম আটিকায় 5 দিনের দাবানলে পড়ে গেছে বনভূমি, কৃষিজমি ও বহু বাড়িঘর। আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দমকল কর্মীরাও। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলছেন এই ধ্বংসযজ্ঞের স্মৃতি বহু বছর তাড়া করবে তাদের। এদিকে ফ্রান্সের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী দেশটির গড় তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙেছে। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে জিরোন্দে সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। বিজ্ঞানীদের দাবি, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ ও দাবানলের ঘটনা বিশ্বজুড়ে আরও তীব্র হয়ে উঠেছে। আর তারই প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ সবখানেই। ফারদিন মাঝার, সময় সংবাদ। এশিয়া জুড়ে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বাড়ছে দুর্ভোগ। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অন্তত 7 জনের। ভারতের আসামে বন্যায় সর্বস্ব হারিয়ে ত্রাণ শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। এছাড়া জম্মু কাশ্মীরে অনেক এলাকা তলিয়ে যাওয়ায় কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারতের আসামের বন্যা শুধু বাড়িঘর নয়, কেড়ে নিয়েছে হাজারো মানুষের জীবনের সঞ্চয়। শিবসাগর জেলার দিনমজুর কিরপান কর্মী স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে একটি অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পাথর আর নুড়ির উপর ছোট্ট একটি তাঁবুই এখন তাদের একমাত্র ঠিকানা। 19 জুলাইয়ের ভয়াবহ বন্যায় তার বাড়িঘর, আসবাবপত্র এবং সারা জীবনের উপার্জন মুহূর্তেই পানিতে ভেসে যায়। এখন নতুন করে জীবন শুরু করার মতো সামর্থ্য নেই কিরপানের। সবকিছু আমার চোখের সামনেই ভেসে গেছে। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। এখন শুধু আমার স্ত্রীর 1 জোড়া কাপড়, 2 ছেলের 2 জোড়া কাপড় আর আমার একটি প্যান্ট ও একটি গেঞ্জি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ব্যাপক কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক বন্যার পানিতে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে। এতে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায় শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। নৌকা ব্যবহার করে প্লাবিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নিরাপত্তা হুমকির মুখে সামরিক শক্তি বাড়াচ্ছে জাপান। প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগ টোকিওর। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক মহড়া তাইওয়ানের। জুলাই গণ অভ্যুত্থান দিবসের খবর। জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে কনসার্ট ফর ডেমোক্রেসি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর।
আমি এই মুহূর্তে আছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের কনসার্ট ফর ডেমোক্রেসি মঞ্চে। আপনারা জানেন আজ ঐতিহাসিক 5ই আগস্ট, যে 5ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু আয়োজন করা হয়েছে নানা কনসার্টে। যে কনসার্টকে কেন্দ্র করে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে, যদিও বৃষ্টির বাধায় সে আমেজে কিছুটা হলেও বিঘ্নতা সৃষ্টি হয়েছে। কনসার্ট ফর ডেমোক্রেসি যে কনসার্টটি আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি সমন্বয়, একই সঙ্গে বাম্বার সহযোগিতায় এই কনসার্টটি আয়োজন হয়েছে। শুরু হওয়ার কথা ছিল ঠিক 3টার সময়, কিন্তু 3টার কিছু সময় আগেই বৃষ্টির বাধায় কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হয়ে গেছে। এই কারণে হচ্ছে শুরুর দিকে আমরা দেখেছিলাম যে প্রচুর দর্শক এখানে ভিড় করেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পর অনেক দর্শকই আসলে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছেন, আবার অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। আজকে এই কনসার্টে ওয়ারফেজ, মাইলস, তারপর হচ্ছে লালন, রেডে সহ আরও অনেকগুলো ব্যান্ডের পারফরমেন্স করার কথা রয়েছে। ট্রিবিউট টু জুলাইকে কেন্দ্র করে এই কনসার্ট ফর ডেমোক্রেসিটি আয়োজন করা হয়। নিরাপত্তার ব্যবস্থা যদি একটু বলতে চাই, যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশি বাধা, ব্যারিকেড পার হয়ে বিভিন্নভাবেই হচ্ছে দর্শকরা এখানে উপস্থিত আসছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কনসার্ট শুরু হয়নি, যেহেতু বৃষ্টি হয়েছিল দীর্ঘক্ষণ। সে বৃষ্টির কারণে যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো নানাভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে, আবার নতুন করে সেট করা হচ্ছে। এদিকে আবহাওয়া অফিস থেকে যে সূত্র বলছে যে আজকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি কিন্তু আজ সন্ধ্যা গড়িয়ে রাত 11টা থেকে 12টা পর্যন্ত চলতে পারে। অর্থাৎ কখনো বৃষ্টি হবে, কখনো বৃষ্টি থেমে যাবে। এই ধারাবাহিকতায় কিন্তু কনসার্ট ফর ডেমোক্রেসি আজ চলবে। আয়োজকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল যে বৃষ্টি বাধা থাকলেও যতক্ষণ না অতিবৃষ্টি বা ভারী বৃষ্টি না হয় সে পর্যন্ত কিন্তু তারা চাইলে এই কনসার্টটি চালিয়ে যেতে পারবেন। তো এই কনসার্ট ফর ডেমোক্রেসি সর্বশেষ আপডেট যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অলরেডি বলতে গেলে শুরুই হয়ে গেছে। উপস্থাপিকারা এসেছিল, দর্শকরা অপেক্ষা করছে কখন ব্যান্ড দলগুলো স্টেজে উঠবে এবং পারফরমেন্স করবে। আমার কাছে আপাতত এই মঞ্চ থেকে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকি সামনে রেখে সামরিক শক্তি বাড়াচ্ছে জাপান। তবে এটি শুধু নিরাপত্তার জন্যই নয়, এই সামরিক বিনিয়োগকে অর্থনীতি শক্তিশালী করার উপায় হিসেবেও দেখছে দেশটি। তাই প্রতিরক্ষা বাজেট বাড়ানো, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনা এবং নতুন অস্ত্র তৈরিতে বড় বিনিয়োগ করছে টোকিও। এরই মধ্যে জাপানের প্রতিরক্ষা ব্যয় বেশিরভাগই খরচ হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনায়। বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের তাণ্ডব। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর এই প্রথম তারা এত বড় পরিসরে সামরিক শক্তি বাড়ানোর পথে হাঁটছে। তাই প্রতিরক্ষা বাজেট বাড়ানো, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনা এবং নতুন অস্ত্র তৈরিতে বড় বিনিয়োগ করছে দেশটি। জাপানের নতুন প্রতিরক্ষা নীতির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়লে নতুন শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তির উন্নয়ন হবে। এজন্য স্টার্টআপ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও প্রতিরক্ষা খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের দাবি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি এই বিনিয়োগ দেশের ভবিষ্যৎ অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। জাপানের এই সামরিক শক্তি বাড়ানোর পেছনে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ। প্রতিরক্ষা শ্বেতপত্রে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়াকে বড় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে চীনের সামরিক তৎপরতাকে জাপানের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ বলা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কাও জাপানকে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। বর্তমানে জাপানের প্রতিরক্ষা ব্যয় দেশের মোট দেশজ উৎপাদনের 2% পৌঁছেছে, যার বেশিরভাগই খরচ হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনায়। একই সঙ্গে আগামী দিনে ড্রোন ও অন্যান্য চালকবিহীন অস্ত্রেও আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দেশটির। ঈশিতা আক্তার, সময় সংবাদ। চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই বছরের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। একই সঙ্গে ড্রোন সহ আধুনিক অস্ত্র সংগ্রহের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা বাড়াতেও গুরুত্ব দিচ্ছে তাইপে। শুধু সেনাবাহিনী নয়, প্রস্তুত করা হচ্ছে সাধারণ মানুষকেও। 5 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত চলবে এই মহড়া।
জাপানের পর এবার যুদ্ধের প্রস্তুতি আরও জোরালো করছে তাইওয়ান। সম্ভাব্য চীন হামলা ঠেকাতে বছরের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে তাইপে। 5 থেকে 14 আগস্ট পর্যন্ত চলা হানকুয়াং মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছেন রিজার্ভ সদস্যরাও। হামলায় কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে তারই অনুশীলন চলবে মহড়ায়। মহড়ায় অংশ নিচ্ছেন সাধারণ মানুষও। বিমান হামলার সতর্কতার পাশাপাশি কিছু সময়ের জন্য কমিয়ে দেওয়া হবে মোবাইল ইন্টারনেটের গতিও। যুদ্ধের মতো পরিস্থিতিতে কিভাবে স্বাভাবিক থাকতে হবে সেটি শেখানো হবে জনগণকে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন, পুরো সমাজকে যেকোনো সংকট মোকাবিলার জন্য প্রস্তুত করা হবে। এদিকে তাইওয়ান প্রণালীর তীরে অবস্থান নিয়ে রিজার্ভ সেনারা গুলি ছোড়ার অনুশীলন করছেন। যে উপকূল দিয়ে চীনা বাহিনী প্রবেশ করতে পারে বলে ধারণা করা হয়, সেই এলাকাকেই মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছে। চীনের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় প্রতিরক্ষা ব্যয়ও বাড়িয়েছে তাইওয়ান। ড্রোন সহ আধুনিক অস্ত্র সংগ্রহের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতেও গুরুত্ব দিচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চলটি। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক চাপে মার্কিন প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেল পদের মনোনয়ন নিয়ে বিতর্ক। জনপ্রিয়তা কমলেও মানতে নারাজ ট্রাম্প। ব্রাজিলের 2 কুখ্যাত অপরাধী চক্রের সংঘর্ষের জেরে গত 5 দিনে অন্তত 8 জন নিহত হয়েছেন। অন্যদিকে এই ঘটনায় তদন্ত করতে গিয়ে একজন বলিভিয়ান পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় সান্তা ক্রুজ অঞ্চলে এই ঘটনা ঘটে। কোকেন পাচারের রুটের দখল নিয়ে ব্রাজিলের 2 অপরাধী চক্রের সংঘর্ষের জেরেই এই সহিংসতা চলছে বলে জানিয়েছে বলিভিয়ার সরকার। সহিংসতা নিয়ন্ত্রণে ব্রাজিল সীমান্তবর্তী সান মাতিয়াস শহরে 200 জনের বেশি পুলিশ ও সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্য আদান প্রদান জোরদার করতে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির আওতায় ব্রাজিলের ফেডারেল পুলিশ বলিভিয়ায় একটি স্থায়ী কার্যালয় খুলবে বলে জানান দেশটির সরকার। ব্রাজিলের সাও পাওলোতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের অন্তত 150 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে সাও পাওলো অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের অন্তত 30টি ইউনিট। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া কারখানাটিতে শিল্প কারখানায় ব্যবহৃত সলভেন্ট ও পলিয়েস্টার রেজিন উৎপাদন করা হতো। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফ্রান্সের উপকূল থেকে যুক্তরাজ্যের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় আগুনের কবলে পড়া 157 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ছোট নৌকার ইঞ্জিনে আগুন ধরে গেলে সেটি দ্রুত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে উদ্ধার হওয়া অভিবাসীদের ফ্রান্সের বুলোইন সুর মের বন্দরে নিয়ে যাওয়া হয়। নৌকাটি সোমবার রাতে ফ্রান্স থেকে যাত্রা শুরু করেছিল। ফরাসি কর্তৃপক্ষের ভাষ্য, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর আশায় থাকা অভিবাসীরা সাধারণত উদ্ধারকারী বাহিনীর সহায়তা নিতে চান না। তবে ইঞ্জিনে আগুন লাগার পর নৌকার কাঠামো ভেঙে পড়তে শুরু করলে জরুরি উদ্ধার অভিযান চালানো হয়। পরে ফরাসি নৌযান 103 জন এবং ব্রিটিশ নৌযান আরও 54 জনকে উদ্ধার করে। মিত্রদের কাছ থেকেই এবার কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থীকে ঘিরে নিজ দলের চাপের মুখে পড়েছেন তিনি। ইরান যুদ্ধ ঘিরে তার বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। জনপদ জরিপে জনপ্রিয়তা কমলেও তা মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জন্য বাড়ছে রাজনৈতিক চাপ। একের পর এক ঘটনায় চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের ঘটনায় শেষ পর্যন্ত অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তার প্রশাসন। আদালতে যথেষ্ট প্রমাণ না থাকায় প্রশাসন এই সিদ্ধান্ত নিলেও ট্রাম্প প্রকাশ্যে এর সমালোচনা করেন, যা স্পষ্ট বার্তা দেয় বাস্তব আইনি পরিস্থিতি ও ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের মধ্যে ব্যবধান বাড়ছে।
একই সময়ে সিনেটেও ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থীকে ঘিরে আপত্তি তুলেন রিপাবলিকান দলেরই কয়েকজন প্রভাবশালী সিনেটর। শেষ পর্যন্ত সমঝোতার পথ বেছে নিতে হলেও ট্রাম্পের ইঙ্গিত বিতর্কিত এই উদ্যোগ থেকে তিনি সরে যাচ্ছেন না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে ইরান যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থা ঘিরে। ট্রাম্পের দাবি তেহরান আলোচনায় আগ্রহী, তবে ইরান তা অস্বীকার করেছে। মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন নতুন কোনো সরাসরি আলোচনা এখনো নির্ধারিত হয়নি, যা ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদের সবচেয়ে নিচের দিকে, যদিও এসব জরিপকে ভুয়া বলে উড়িয়ে দিচ্ছেন ট্রাম্প। অন্যদিকে মাত্র 3 মাস পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। বিশ্লেষকদের মতে সেই ভোটই ঠিক করে দেবে ট্রাম্প রাজনৈতিক বাস্তবতাকে কতটা বদলাতে পারবেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। অবৈধ অভিবাসন ঠেকানোর উদ্যোগকে কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। আর তাই বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী করা হয়েছে নতুন ভিসা বন্ড নীতি। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বহু গণমাধ্যম। সীমান্ত নিরাপত্তা আর অভিবাসন নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাই অবৈধ অভিবাসন ঠেকানোর উদ্যোগকে কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী করা হয়েছে নতুন ভিসা বন্ড নীতি। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বহু গণমাধ্যম। তবে এই নীতির আরেকটি দিকও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। তাদের মতে, যেসব দেশ বহিষ্কৃত নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেয় বা নিরাপত্তা তথ্য বিনিময়ে পর্যাপ্ত সহযোগিতা করে না, তাদের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে ওয়াশিংটন। সেই কৌশলের অংশ হিসেবেই 3 আগস্ট থেকে স্থায়ীভাবে চালু করা হয়েছে নতুন ভিসা বন্ড নীতি। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের ভিসা পাওয়ার আগে 10,000, 15,000 কিংবা সর্বোচ্চ 20,000 মার্কিন ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হতে পারে। তবে এই শর্ত সবার জন্য নয়। আবেদনকারীদের আর্থিক সক্ষমতা, ভ্রমণের উদ্দেশ্য, ভিসার ইতিহাস এবং ওভারস্টের ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন কনসুলার কর্মকর্তা। নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে এলে পুরো অর্থ ফেরত দেয়া হবে, কিন্তু ভিসার শর্ত লঙ্ঘন করলে সেই অর্থ বাজেয়াপ্ত হবে। প্রশ্ন আসে, বাংলাদেশ কেন এই তালিকায়? যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য বলছে 2024 অর্থ বছরে B1 ও B2 ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিদের ওভারস্টের হার ছিল 5.73%। এটিকে অন্যতম কারণ হিসেবে দেখানো হলেও অনেকে মনে করছেন শুধু পরিসংখ্যান নয়, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের প্রভাব এর অন্যতম কারণ। ইশিতা আক্তার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আরবাইন উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে হাজারো শোকাহত মানুষের ঢল নেমেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির প্রেক্ষাপটে এবারের শোক সমাবেশ পেয়েছে ভিন্ন মাত্রা। সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে তেহরানের রাজপথ। আশুরার 40 দিন পর পালিত পবিত্র আরবাইন উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোক মিছিল। কালো পোশাকে হাজারো মানুষ রাজধানী কেন্দ্র থেকে দক্ষিণাঞ্চলে একটি শিয়া পবিত্র মাজার পর্যন্ত প্রায় 20 কিলোমিটার পথ হেঁটে শোকযাত্রায় অংশ নেন। ইমাম হোসাইন এবং কারবালার শহীদদের স্মরণে এই আয়োজন শিয়া মুসলিমদের অন্যতম ধর্মীয় বৃহৎ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর আরবাইন উপলক্ষে লাখো তীর্থযাত্রী ইরাকের কারবালায় সমবেত হন। তবে যারা সেখানে যেতে পারেন না, তারা ইরানের বিভিন্ন শহরে একই ধরনের শোক সমাবেশের আয়োজন করেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও ব্যাপক অংশগ্রহণে আরবাইনে কর্মসূচি পালিত হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নতুন করে বিমান হামলার হুমকির প্রেক্ষাপটে এবারের সমাবেশ রাজনৈতিক তাৎপর্য পেয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে ইংরেজি ও ফরাসি ভাষার প্ল্যাকেট বহন করেন। শোক সমাবেশ জুড়ে অংশগ্রহণকারীদের জন্য স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে খাবার, পানীয় এবং বিভিন্ন সেবার ব্যবস্থা করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি আরবাইনকে শিয়া মুসলিমদের ঐক্য, সংহতি এবং আত্মত্যাগের চেতনার শক্তিশালী প্রতীক হিসেবেও দেখা হয়। এবার এই সমাবেশও সেই ধর্মীয় আবেগের সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক বার্তাও স্পষ্টভাবে উঠে এসেছে। শিউলি রোসা, সময় সংবাদ।
দেখছেন আন্তর্জাতিক সময়। থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিমানটি মাঝ আকাশে হঠাৎ টার্বুলেন্সের মুখে পড়ে। এতে মুহূর্তের মধ্যে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় ফ্লাইটটি। এই ঘটনায় প্রাথমিকভাবে ১০ জন যাত্রী ও ২ জন কেবিন ক্রু আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়। বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণের পর আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয়। তবে এয়ার ইন্ডিয়ার দাবি, এখন পর্যন্ত কোনো যাত্রীর গুরুতর আঘাতের খবর নেই। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার পাশাপাশি ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার কথা জানায় এয়ার ইন্ডিয়া। চীনের স্মার্ট ড্রাগন ৩ রকেট সফলভাবে ২টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এর মাধ্যমে ওরিয়েন্টাল স্মার্ট আই হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট 1 ও 2 নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির শানডং প্রদেশের উপকূলীয় সমুদ্র এলাকা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। সমুদ্র ভিত্তিক এই মিশন পরিচালনা করে তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র। চায়না নিউজ সার্ভিস জানিয়েছে এটি স্মার্ট ড্রাগন ৩ রকেটের আরেকটি সফল উৎক্ষেপণ। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসের ৩ দিনব্যাপী কনসিউলার সেবাকে ঘিরে প্রচারিত একটি সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের অভিযোগ, তাদের নিয়মিত সেবাকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হয়েছে। দূতাবাসের দাবি, সরকার নির্ধারিত ফি অনুযায়ী সব অর্থ অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে নেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়, নগদ লেনদেন কিংবা দালাল চক্রের সম্পৃক্ততার অভিযোগের কোনো সত্যতা নেই। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই পুরো কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলেও জানায় দূতাবাস। তো প্রথমত যে অভিযোগটা করা হয়েছে যে আমরা ফিজ বেশি আদায় করছি, এটা সত্য না। কারণ ওয়েবসাইটে আমাদের যে ফিজের স্ট্রাকচার দেওয়া আছে আমরা ঠিক সেটাই নিচ্ছি। এবং আমরা যখন কনসুলার সেবার জন্য নোটিশ দিয়েছিলাম, আপনারা ভেরিফাই করে দেখতে পারেন, সেই নোটিশে লেখা ছিল যে এই পাসপোর্ট ৫ বছরের জন্য হলে কত ফি, ১০ বছরের জন্য হলে কত ফি। এর বাইরে কিন্তু অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। আর যে অতিরিক্ত টাকাটা মানুষের ভিতরে এখন যে বিভ্রান্তি ছড়াচ্ছে একটা শ্রেণী, এটা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি ইরানের। বাণিজ্যিক জাহাজ চলাচলে চুক্তির কাছাকাছি দুদেশ। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় শিশুসহ নিহত ১৭। মস্কোয় বিশেষ অভিযান পরিচালনার অনুমতি জেলেনস্কির। মানবিক আইন মানার আহ্বান ইউনিসেফের। এবং দাবানলে বিপর্যস্ত ইউরোপ, যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ক্ষতিগ্রস্ত ৭০০-র বেশি ভবন। গ্রিস, নেদারল্যান্ডসে পড়ছে জনপদ। ভারত, শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল ৫টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন জিনাতারা জশোয়া। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল ৫টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।